ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব সম্বন্ধে অনেক ভ্রান্ত ধারণা মানুষের মনে আছে। আজকে আমরা চেষ্টা করছি যতগুলো আমরা আনসার করতে পারি বা ক্লিয়ার করতে পারি। তার মধ্যে একটা যেমন আছে আমাদের সমাজের কাছেই যে বন্ধ্যাত্ব শুধু মেয়েদের সমস্যা। বন্ধ্যাত্ব কি শুধু মেয়েদের সমস্যা? অফকোর্স না। আমরা যদি ইনফার্টিলিটির কারণ খুঁজি তাহলে বন্ধ্যাত্ব কিন্তু আমরা ভাগ করি কিভাবে, একটা হচ্ছে 1/3 হচ্ছে ফিমেল, 1/3 প্রবলেম উইথ মেল অ্যান্ড আনাদার থার্ড ইজ মেল ফিমেল দুজনেরই আছে। তো ছেলেদের সমস্যাটা কিন্তু আজকাল দেখা যাচ্ছে ক্রমশই বাড়ছে। এই ধরুন সিমেনের কাউন্ট কম বা একদমই সিমেন পাওয়া যাচ্ছে না, এরকম অনেক সমস্যা নিয়ে কিন্তু আসছে, যারা কিন্তু আদারওয়াইজ হেলদি পারসন, বোঝার কোনো উপায়ই ছিল না যে তাদের এই সমস্যাটা আছে। তো সেই জন্য এটা সবসময় মানে এটা মেয়েদের উপর বন্ধ্যাত্বর পুরো ব্যাপারটা চাপিয়ে দিয়ে মেয়েরা ক্যারি করে প্রেগনেন্সিটা ডেফিনেটলি, কিন্তু কারণ কিন্তু মেল ফ্যাক্টর অনেক সময়ই আছে। এবার অ্যাবনর্মাল কোয়ালিটি স্পাম আছে কিন্তু তার মধ্যে দেখা যায় মোটিলিটি নেই, এরকমও পাই যার প্রচণ্ড সুন্দর কাউন্ট কিন্তু দেখা যাচ্ছে একটাও স্পাম মোটাইল না। দ্যাট ইজ ভেরি অ্যাবনর্মাল। কিন্তু এই অ্যাবনর্মালগুলো কিন্তু মেলদের মধ্যে হচ্ছে এবং সেজন্যও প্রেগনেন্সি আসছে না তার ফিমেল পার্টনারে। এবার মেয়েদের পক্ষে মেয়েদের কারণ অনেক থাকে ডেফিনেটলি, কারুর কারণ তারা নিজেরা জানে যে এই রেগুলার সাইকেল আগে ছিল, প্রচণ্ড ব্যথা আগে হতো, যারা এন্ডোমেট্রিওসিস ছিল, ফাইব্রয়েড ছিল, বিভিন্ন কারণ যারা আগে জানেন আমি অলওয়েজ অ্যাডভাইস করবো যে তারা প্লিজ দেরি করবেন না, টাইম নেবেন না। যারা জানেন তাদের সমস্যা আছে তারা অফকোর্স আগে একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের সাথে কথা বলবেন যাতে আমরা সমস্যাটা আগে সমাধান করতে পারি। বিকজ মনে রাখবেন মেয়েদের ক্ষেত্রে হচ্ছে একটা টাইম আছে যেটা ঘড়িটা টিক করে যাচ্ছে, সেইটা হচ্ছে কিন্তু একটা ইরিভার্সেবল ফ্যাক্টর। একটা এজের মধ্যে প্রেগনেন্সি বানানো যতটা সোজা, তারপরের এজে কিন্তু প্রেগনেন্সি বানানো ততটাই ডিফিকাল্ট হয়ে যায়, যেটা 35 অনওয়ার্ডস প্রেগনেন্সির চান্সেস কমতে থাকে। সেটা হচ্ছে এজ রিলেটেড ডিক্লাইন, এখানে কিন্তু কেউ বেশি কিছু করতে পারবে না। তো আপনাদের সেইটা বুঝে ইউ প্ল্যান ইউর প্রেগনেন্সি এবং সেইটা বুঝে ডক্টরের কাছে কত তাড়াতাড়ি আসবেন এটা ডিসাইড করতে হবে। এবার অন্য আরেকটা পয়েন্টে আসি যে প্রেগনেন্সিতে অনেকে আমার কাছে এসে বলেন আইভিএফ করাবো, তো আমার যমজ বাচ্চা চাই, এরকম এসে দাবি করেন। আমি আমার পেশেন্টদের সবসময় বলি যে যমজ বাচ্চা যে আইভিএফ এ শুনছেন সেটা হচ্ছে সমস্ত ট্রিটমেন্টের যেমন একটা সাইড এফেক্ট আছে, এই ট্রিটমেন্টের সাইড এফেক্ট হচ্ছে যমজ বাচ্চা। যেহেতু আমরা দুটো প্রেগনেন্সি আপনাকে ট্রান্সফার করছি সেই জন্য আপনি যমজ হতে পারে, কিন্তু দয়া করে ডাক্তারের কাছে গিয়ে আপনারা যমজ দাবি করবেন না। কারণ যতই জিনিসটা শুনতে ভালো লাগুক যে বাহ আমার একটা ছেলে একটা মেয়ে হবে, বা দুটো ছেলেই হোক দুটো মেয়েই হোক হোয়াট এভার, যে তাহলে একবারে আমার ফ্যামিলি কমপ্লিট, বাট যমজ প্রেগনেন্সি কিন্তু যাদের হয়েছে তারা জানেন সবার জন্য খুব সুখকর অনুভূতি হয় না। এটার হাই রিস্ক প্রেগনেন্সি, অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়, প্রিটার্ম ডেলিভারির চান্সেস ভেরি হাই, অ্যাবনর্মালিটির চান্স হাই হয়ে যায়। তো সেই জন্য যমজ প্রেগনেন্সিটা আমরা ইচ্ছাকৃত করি না। সাকসেস রেটের সাথে ধরুন সাকসেস রেট একটু বাড়াতেও চাই, আবার সেই ক্ষেত্রে আমরা একদমই যে বিরাট অনেকগুলো প্রেগনেন্সি এসে যাবে সেটাও চাই না। তো এর একটা মাঝামাঝি পদ্ধতিতে নাওএডেজ আমরা কি করি যে ডে 5 ব্লাস্টোসিস, সিঙ্গেল ব্লাস্টোসিস ট্রান্সফার করি অনেকের, কিন্তু অনেক সময় সাকসেস বাড়ানোর জন্য ইনফার্টিলিটি ক্লিনিকগুলো বেশি নাম্বার এমব্রিও ট্রান্সফার করে যাতে আপনারা একবারে সাকসেস পেয়ে যান। অ্যাজ এ রেজাল্ট সাইড এফেক্ট হিসেবে কারুর যমজ বাচ্চা এসে যায়, বাট এটা কোনো দাবি করার বিষয় না, এটা সাইড এফেক্ট এবং এটা নিয়ে আমরা একদমই খুশি না। আমি চাই না যে আমি টুইন বা ট্রিপলেট বানাই, কিন্তু সাইড এফেক্ট হিসাবে এটা এসে যায় এবং সেটা মানে আমার কাছে খুব একটা গর্বের বস্তু না যে হ্যাঁ এটা করেছি। বাকি হচ্ছে অ্যাবনর্মালিটি অফ প্রেগনেন্সি। হ্যাঁ, অ্যাবনর্মালিটি অফ প্রেগনেন্সি বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে আইভিএফ কি অ্যাবনর্মাল, এই কোয়েশ্চেন আমি সবসময় ফেস করি। আইভিএফ যে করছেন বা আপনি ইক্সি সাজেস্ট করছেন তাহলে কি অ্যাবনর্মাল বাচ্চা হতে পারে? এবার এখানে যেটা বুঝতে হবে যে আমাদের সবার একটা বেসলাইন অ্যাবনর্মালিটি রিস্ক থাকে, যেটা কারণে আমি আগেও বলেছি যে এজের সাথে একটা ফ্যাক্টর আছে। সেটা ফিমেল এজটা যেমন 35 অনওয়ার্ডস আমরা বলি যে চান্সেস অফ সাকসেস কমে যাচ্ছে, অ্যাবনর্মালিটির রিস্ক বেড়ে যাচ্ছে। ছেলেদেরও কিন্তু একটা এজ আছে 45 অনওয়ার্ডস, কিন্তু ছেলেদেরও স্পার্মের মধ্যে অ্যাবনর্মালিটির চান্স বাড়ছে। দো স্পার্ম কাউন্ট অনেকেই মেনটেন হয় অনেক বছর অবধি, কিন্তু অনেক সময় এরকম পেশেন্ট আমরা পাই যাদের হয়তো কোনো দুর্ঘটনা ঘটে গেছে, বাচ্চা মারা গেছে বা অন্য কিছু, তারা অনেক বয়সে আমাদের কাছে আসেন 50+, অলমোস্ট 60, এসে দাবি করেন যে বাচ্চা তাদের করে দিতে হবে, কিন্তু আমরা এগুলো তাদের সবসময় বোঝাই।
অ্যাবনর্মালিটি রিস্ক তার কিন্তু বেস লাইন রিস্ক রয়েছে, যেটা হচ্ছে এজ রিলেটেড অ্যাবনর্মালিটি। তাহলে আইভিএফ পার্সে অ্যাবনর্মালিটি কতটা করে এটা বুঝতে হবে। আইভিএফ এর রিস্ক অফ অ্যাবনর্মালিটি খুব বেশি বাড়ে না, একদম বাড়ে না বললে ভুল হবে, বাড়লেও সেটা এতই সামান্য বাড়ে যে সেটা এজ রিলেটেড অ্যাবনর্মালিটির চাইতে বেশি ডিফারেন্ট না। তাহলে একটা মহিলার যদি আমি ধরুন 30 বছর বা তার কমে আইভিএফ করছি, তার অ্যাবনর্মালিটির রিস্ক যা হবে, অফকোর্স যার আমি 36 বছর 38 বছরে গিয়ে আইভিএফ করব তার অ্যাবনর্মালিটির রিস্ক বেশি হবে। কিন্তু এটার জন্য কি আইভিএফ দায়ী হলো না? আইভিএফ দায়ী হলো না, দায়ী হলো কিন্তু তার ব্যাকগ্রাউন্ড রিস্ক, তার এজ রিলেটেড রিস্কটা বেড়ে যাচ্ছে। সেই জন্য আইভিএফ পার্সে যে বিরাট কিছু অ্যাবনর্মালিটির কারণ হয় তা না, যেটুকু অ্যাবনর্মালিটি হয় সেগুলো হচ্ছে আমরা অনেক সময় স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি বলি, সেগুলো আমরা অনেক সময় আলট্রাসাউন্ডে যদি কিছু ডিটেক্ট করতে পারি, ভেরি ভেরি রেয়ার কেসেস সেগুলো হতে পারে। বাট আইভিএফ পদ্ধতি 1976 থেকে আরম্ভ করে এত দিন ধরে চলেছে, এত বাচ্চা জন্ম নিয়েছে, তাদের আবার প্রজেনি হয়ে গেছে, তো ন্যাচারালি এখন আমরা এটা বলতে পারি যে ইট ইজ কোয়াইট সেফ। কোনো বড় রিসার্চে কোথাও প্রমাণিত হয়নি যে আইভিএফ এর জন্যই এই অ্যাবনর্মালিটিটা হয়েছে। তো আপনাদের যাদের লাগবে, অফকোর্স এটা কেউ শক করে নিচ্ছে না, যাদের লাগবে তারা কিন্তু নিশ্চিন্তে সেই ট্রিটমেন্টের জন্য আসতে পারেন।